গালাতে হাইট, দেন এরা খুব শক্ত এবং ভঙ্গুর প্রকৃতির, এদেরকে ভাঙা যায়, এরা পানিতে দ্রবীভূত হয়, এরা বিদ্যুৎ পরিবহন করে, বিদ্যুতের ভালো পরিবাহী এরা। যেমন লবণ, এটা যদি গলিত অবস্থায় থাকে কিংবা পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে তখন সে বিদ্যুৎ পরিবহন করবে। আইসোমারিজম শো করে না। আইসোমারিজম হচ্ছে যে কোনো একটা অ্যাটমের কোনো একটা মলিকুলের তার এর যখন মলিকুলার ওয়েট সেম কিন্তু তার ফাংশনাল গ্রুপ ভিন্ন ভিন্ন, তাকে বলা হয় আইসোমারিজম। সাধারণত আয়নিক যৌগগুলি এই ধরনের আইসোমারিজম শো করে না। আর আয়নিক রিয়াকশন খুবই ফাস্ট হয়ে থাকে। যেমন যদি পানিতে সোডিয়ামকে যদি আমরা পানিতে ফেলে দেই, মুহূর্তে আগুন ধরে সোডিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করবে। এই হচ্ছে আয়নিক যৌগগুলির বৈশিষ্ট্য। কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ডে এই যে অ্যাট্রাকটিভ ফোর্স, দুইটা অ্যাটমের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স এক্সিস্ট করে, এটা হচ্ছে মূলত ইলেকট্রন পেয়ার শেয়ারিং এর মাধ্যমে এই কোভ্যালেন্ট বন্ডটা ফর্ম হয়ে থাকে। তো কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয় কিভাবে? যে অ্যাটম গুলির মধ্যে এক জোড়া ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এই কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। যেমন আমরা হাইড্রোজেনের এক্সাম্পল দেখি, একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রন বিদ্যমান। তো দুটো হাইড্রোজেন অ্যাটম যখন পরস্পরের কাছাকাছি আসে, তারা উভয়ে এই একটা করে ইলেকট্রন দিয়ে এই এক জোড়া ইলেকট্রন শেয়ার করলো। এক জোড়া ইলেকট্রন শেয়ার করে এর নিয়ারেস্ট ইনার্ট গ্যাস হিলিয়াম, হিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে করে এই যে মলিকুলটা তৈরি হলো, এটা একটা স্টেবল মলিকুল। তো এভাবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়ে থাকে। কোভ্যালেন্ট বন্ডের গুরুত্বপূর্ণ কন্ডিশন যেটা, সেটা হচ্ছে যে এদের ইকুয়াল ইলেকট্রোনেগেটিভিটি থাকতে হবে। আমরা আয়নিক বন্ডের ক্ষেত্রে দেখেছিলাম যে আয়নিক বন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য অনেক বেশি থাকতে হবে। কিন্তু কোভ্যালেন্ট বন্ডের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য ইকুয়াল থাকতে হবে। যেমন দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেন মলিকুল ফর্ম করছে, এখানে উভয়ের ইলেকট্রোনেগেটিভিটি ইকুয়াল। আরেকটা হচ্ছে ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন। এই হাইড্রোজেনে দেখো উভয়ে একটা করে ইলেকট্রন শেয়ার করেছে। তো এই দুইটা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড ফর্মের গুরুত্বপূর্ণ কন্ডিশন। একইভাবে হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন মলিকুল ফর্ম হয়, ওয়াটার মলিকুল ফর্ম হয়। এখানে দেখো ওয়াটার মলিকুল যখন ফর্ম হয়, হাইড্রোজেন, অক্সিজেনের আউটার অরবিটালে হচ্ছে 6টা, হাইড্রোজেনের আউটার অরবিটালে একটা ইলেকট্রন। তো অক্সিজেনের একটা আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন উভয়ে শেয়ার করে এদের মধ্যে একটা বন্ড ফর্ম করলো। আবার এই সাইডে এই অক্সিজেন আর এই হাইড্রোজেনের মধ্যে একটা করে ইলেকট্রন শেয়ার করে এই বন্ড ফর্ম করলো। তো এভাবে কোভ্যালেন্ট বন্ড ফর্ম হয়। আচ্ছা, কোভ্যালেন্ট কম্পাউন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে কি কি? যেমন এরা রুম টেম্পারেচারে সলিড, লিকুইড বা গ্যাস যে কোনোটাই হতে পারে। যেমন আমরা যদি এদের এরা কোভ্যালেন্ট কম্পাউন্ড গুলি সলিড, লিকুইড, গ্যাস যে কোনোটা হতে পারে রুম টেম্পারেচারে। যেমন আমরা যে রান্নার কাজে গ্যাস ব্যবহার করি, বিশেষ করে সাপ্লাইয়ের গ্যাস যেটা, সেটার অধিকাংশ হচ্ছে মিথেন। তো মিথেন এটা একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, কিন্তু এটা গ্যাসীয়, দেন লিকুইড।
আমরা যে পেট্রোল ব্যবহার করি, পেট্রোল কিংবা কেরোসিন, এগুলি কোভ্যালেন্ট কম্পাউন্ড এবং লিকুইড। এরপর আমরা যে চিনি খেয়ে থাকি এটা সলিড। এরপর যে মোমবাতি জ্বালাই সেটাও সলিড রুম টেম্পারেচারে। তারপর হচ্ছে লো মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট। খুব অল্প তাপে এরা গলে যায়, যেমন চিনিকে সামান্য একটু হিট দিলেই গলে যায়, আর একটু হিট বাড়াইলেই সে বয়েল হইতে শুরু করে। এরা হার্ডও না, ভঙ্গুর প্রকৃতিরও না, সলিউবল ইন অর্গানিক সলভেন্ট। সাধারণত এরা অর্গানিক সলভেন্টে অধিকাংশগুলি সলিবল হয়ে থাকে, যেমন গ্রিজ, ওয়েল, এরা সবাই অর্গানিক সলভেন্টে সলিবল হবে। নন কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না ইউজুয়ালি। যেমন চিনির মধ্যে যদি এই যে ইলেকট্রিসিটি দেওয়া হয় বিদ্যুৎ পরিবহন করবে না, কিংবা বিশুদ্ধ পানির মধ্যে যদি চিনি দেওয়া হয় সেখানেও বিদ্যুৎ পরিবহন করবে না। এরা আইসোমারিজম শো করে থাকে। এক্সাম্পল দেই, যেমন ইথানল, ইথানল C2H5 C2H5OH, ইথানল এটা হচ্ছে পেট্রোল, সরি, ইথানল হচ্ছে অ্যালকোহল। এখানে 2টা কার্বন, 6টা হাইড্রোজেন আর অক্সিজেন বিদ্যমান। এখন আমরা এটাকে যদি এইভাবে লিখি CH3, দেন অক্সিজেন, আবার CH3, দেখো উভয় ক্ষেত্রেই 2টা কার্বন, 6টা হাইড্রোজেন, একটা অক্সিজেন বিদ্যমান, কিন্তু উপরের এটা হচ্ছে অ্যালকোহল আর নিচেরটা হচ্ছে ইথার। কম্পাউন্ড দুইটাও ভিন্ন এবং এদের ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিও ভিন্ন। এটাই হচ্ছে আইসোমারিজম। তো অর্গানিক কম্পাউন্ডগুলি এই ধরনের আইসোমারিজম শো করে থাকে। আর কোভ্যালেন্ট রিঅ্যাকশনগুলি সাধারণত স্লো হয়ে থাকে, খুবই স্লো। 3 নম্বর গুরুত্বপূর্ণ বন্ডিং হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে এক ধরনের কোভ্যালেন্ট বন্ড যেখানে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া যে কোনো একটা অ্যাটম থেকে আসবে। তাহলে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড হচ্ছে মূলত এক ধরনের কোভ্যালেন্ট বন্ড যেখানে শেয়ারকৃত ইলেকট্রন জোড়া স্পেসিফিক একটা অ্যাটম থেকে আসে। আমরা এখানে দেখি, যেমন ধরো অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়ার আউটার মোস্ট অরবিটালে 2টা ইলেকট্রন বিদ্যমান। এই নাইট্রোজেনের মধ্যে 2টা ইলেকট্রন বিদ্যমান। এই ইলেকট্রনকে বলা হয় নন বন্ডিং লোন পেয়ার ইলেকট্রন, নন বন্ডিং বা লোন পেয়ার ইলেকট্রন। কেন নন বন্ডিং বলা হয়? কারণ এই এক জোড়া ইলেকট্রন সে বন্ডিং এ পার্টিসিপেট করে না, এর জন্য তাকে নন বন্ডিং বা লোন পেয়ার ইলেকট্রন বলে। অন্যদিকে এই যে হাইড্রোজেন অ্যাটম, এর মধ্যে কোনো ইলেকট্রন নেই। এর ফলে যেটা হয়, সোডিয়াম তার এই এক জোড়া ইলেকট্রন হাইড্রোজেন আয়নকে ডোনেট করে এই অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়। এইভাবে এই বন্ডটাই হচ্ছে, এই যে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডিং, এই বন্ডিংটাই হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড।
দেন স্পেশাল টাইপ বন্ডিং এর মধ্যে একটা ছিল মেটালিক বন্ডিং আর একটা ছিল ভ্যান্ডার ওয়ালস বন্ড। মেটালিক বন্ড কি? মেটালিক বন্ড হচ্ছে এক বিশেষ ধরনের বন্ড যেটা অ্যাটম গুলিকে একটা মেটাল ক্রিস্টালের মধ্যে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। মেটালিক বন্ড হচ্ছে এক বিশেষ ধরনের বন্ডিং যেটা মেটাল ক্রিস্টালের মধ্যে অ্যাটম গুলিকে দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। এই মেটালিক বন্ডিং এর সোর্স হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। কিভাবে? এই যে দেখো, এটাকে যদি আমরা একটা মেটাল হিসেবে কনসিডার করি, তাহলে এই মেটালের মধ্যে অসংখ্য ইলেকট্রন রয়ে গেছে, যেটাকে আমরা বলি ইলেকট্রন সি, ইলেকট্রনের সাগর। ইলেকট্রন কখনোই নিজের জায়গায় স্থির থাকে না, কন্টিনিউয়াসলি সে মুভ করতে থাকে, নিজের জায়গা থেকে আশেপাশে মুভ করতে থাকে। তো এখন একটা ইলেকট্রন সে যখন তার জায়গা ছেড়ে পার্শ্ববর্তী জায়গায় চলে যায়, ধরো এই যে এই ইলেকট্রনটা মুহূর্তে আগেই, ধরো এই ইলেকট্রন এক মুহূর্ত আগে এই জায়গায় ছিল, এক মুহূর্ত পরে এখান থেকে সে এই জায়গায় ফেরত আসলো, তার জায়গা ছেড়ে যখন পার্শ্ববর্তী জায়গায় চলে আসলো, তখন নিজের যে জায়গায় ছিল কিছুক্ষণ আগে ওই জায়গায় একটা পজিটিভ চার্জের সৃষ্টি হয়। এইভাবে অসংখ্য ইলেকট্রন কন্টিনিউয়াসলি নিজের জায়গা থেকে প্রতি মুহূর্তে শিফটিং হচ্ছে। তো যখনই ইলেকট্রন নিজের জায়গা থেকে শিফটিং হয়, তখনই ওই জায়গায় একটা টেম্পোরারি পজিটিভ চার্জের সৃষ্টি হয়। আর যে জায়গায় ইলেকট্রনটা মুভ করে যায় সে জায়গায় যেহেতু নেগেটিভ আয়ন আছে, এই কারণে এই পজিটিভ আর নেগেটিভ আয়নের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন তৈরি হয়, ভেরি স্ট্রং। যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রন এক্সিস্ট করতেছে এই ইলেকট্রন ক্লাউডে, ইলেকট্রন সিতে, এই কারণে এই ইনফাইনাইট নাম্বার অফ ইলেকট্রনের মধ্যে একটা ভেরি স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন তৈরি হবে। এই অ্যাট্রাকশনের ফলে যে বন্ড তৈরি হচ্ছে সেটাই হচ্ছে মেটালিক বন্ড। তো এই মেটালিক বন্ডের গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন একটা হচ্ছে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি, তারা বিদ্যুৎ পরিবহন করে। যেহেতু এরা সবাই ইলেকট্রন, তার কারণে সেই কারণে এরা স্বাভাবিকভাবেই বিদ্যুৎ পরিবহন করবে। এবং এই কারণেই যখন মেটালের দুই সাইডে ভোল্টেজ গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়, তখন তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। দেন এরা হিট কন্ডাক্ট করে। হিট কন্ডাক্ট করার কারণ কি? ইলেকট্রনগুলি এমনিই নিজের জায়গায় কন্টিনিউয়াসলি মুভ করতেছে, বিশেষভাবে ধরো ভাইব্রেশনাল অর রোটেশনাল ট্রান্সলেশনাল এই ধরনের যে কোনো ধরনের ফোর্স নিয়ে কন্টিনিউয়াসলি মুভ করতেছে। তো যখন এর মধ্যে হিট দেওয়া হয়, তার এনার্জি আরো বেশি বেড়ে যায়। এনার্জি বেড়ে গেলে তার ভাইব্রেশনটাও আরো বেড়ে যায়, এবং দেন হিট প্রত্যেকটা ইলেকট্রন তার পার্শ্ববর্তী ইলেকট্রনের মধ্যে হিট ট্রান্সফার করে দেয়, তারও ভাইব্রেশন বেড়ে যায়। এভাবেই হিট মেটালের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হিট ট্রান্সফার হতে থাকে কন্টিনিউয়াসলি। মূলত ট্রান্সফার অফ এনার্জি, ইলেকট্রন এখানে যেটা ট্রান্সফার করে এনার্জি ট্রান্সফার করে, এই এনার্জি ট্রান্সফারটাই হিটের ট্রান্সফার। এরপর হচ্ছে ডাক্টিলিটি ম্যালেবিলিটি। ডাক্টিলিটি ম্যালেবিলিটি কি? ডাক্টিলিটি আর ম্যালেবিলিটি হচ্ছে যখন একটা মেটালকে থিন ওয়্যারে পরিণত করা যায়, সেই প্রপার্টিটা হচ্ছে ডাক্টিলিটি। আর যখন তাকে বিভিন্ন শেপ দেওয়া যায় একটা মেটালকে, তোমার শীট লাইক, সেটাকে বলা হয় ম্যালেবিলিটি প্রপার্টি। তো এই যে মেটালের মধ্যে যে ক্রিস্টাল ল্যাটিস আছে, যখন এখানে ফোর্স অ্যাপ্লাই করা হয়,
ফোর্স অ্যাপ্লাই করলে টেম্পোরারি এই ক্রিস্টালগুলি স্থানচ্যুত হয়ে অন্যদিকে চলে যায়, একটু ভেতরে চলে যায়। আবার যখন এই ফোর্সটা উইথড্র করা হয় তখন আগের জায়গায় চলে আসে। এই কারণে মেটালের মধ্যে যখন ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন মেটালটা বেঁকে যায়, আবার যখন ফোর্স উইথড্র করা হয় তখন ওই মেটালটা আগের মতো ফেরত আসে। কিন্তু এই ফোর্সের পরিমাণ যদি একটা ক্রিটিক্যাল ভ্যালু চাইতে বেশি হয় তখন মেটালটা পার্মানেন্টলি ডিশেপড হয়ে যাবে, তার শেপটা চেঞ্জ হয়ে যাবে, দেন মেটাল আর আগের অবস্থায় ফেরত আসবে না। এই কারণে মেটাল একটা নির্দিষ্ট ফোর্স পর্যন্ত মেটালের শেপ চেঞ্জ করা যায়, অর্থাৎ মেটালকে থিন ওয়্যার কিংবা শীটে পরিণত করা যায়, কিন্তু নির্দিষ্ট ফোর্সের পরে মেটালকে আর থিন ওয়্যার বা শীটে পরিণত করা যায় না। সরি, ওইটা নির্দিষ্ট ফোর্সের আগ পর্যন্ত তার শেপটা পার্মানেন্টলি চেঞ্জ করা যায়, আর নির্দিষ্ট ফোর্সের পরে সে পার্মানেন্টলি তার শেপ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, ভ্যান্ডার ওয়ালস ফোর্স, এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ দুর্বল বল, ভেরি উইক ফোর্স। এটা ভ্যান্ডার ওয়ালস ফোর্স মূলত একটা বল না, এটা গ্রুপ অফ ফোর্সকেই ভ্যান্ডার ওয়ালস ফোর্স বলা হয়। যেমন এর মধ্যে সাধারণত তিনটা ফোর্স বিদ্যমান: ডাইপোল ডাইপোল ফোর্স, লন্ডন ফোর্স, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং ফোর্স। ডাইপোল ডাইপোল ফোর্স, ডাইপোল ডাইপোল ফোর্স কি? ডাইপোল ডাইপোল ফোর্স হচ্ছে যখন যে কোনো একটা মলিকুলের মধ্যে, একটা বড় মলিকুল যদি আমরা কনসিডার করি, যেমন ধরো এই একটা মলিকুল একটু বড় সাইজের, হাইড্রোব্রোমিক অ্যাসিড অর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এনিথিং এলস। এই একটা বড় মলিকুল, আমরা জানি যে ইলেকট্রন এক জায়গায় স্থির থাকে না, কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, চারদিকে ঘুরতে থাকে। যেমন এই যে হাইড্রোজেনের এটা দেখি একটু আবারও, এই যেটা দেখো এখানে, এই যে হাইড্রোজেন মলিকুল, ইলেকট্রন কিন্তু এক জায়গায় স্থির নাই, এইভাবে মেঘের মতো কন্টিনিউয়াসলি মুভ করতেছে। তো ইলেকট্রন কখনো এক জায়গায় স্থির থাকে না, কন্টিনিউয়াসলি মুভ করতেছে থাকে। তো মুভ করতে করতে স্পেসিফিক একটা মোমেন্টে যখন ইলেকট্রনের পরিমাণ কোনো একদিকে বেড়ে যায়, তো যেদিকে বেড়ে যাবে সেই অংশটা হয়ে যায় নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর যেই অংশে ইলেকট্রনের পরিমাণ কমে যায় সেই অংশ হয়ে যায় পজিটিভ চার্জ বিশিষ্ট। তো এই পজিটিভ আর নেগেটিভ চার্জের মধ্যে তখন একটা অ্যাট্রাকশন তৈরি হয়। সরি, এই পজিটিভ আর নেগেটিভ চার্জের সৃষ্টি হলো একটা মলিকুলের মধ্যে, দুইটা চার্জ সৃষ্টি হলো, অর্থাৎ দুইটা প্রান্ত সৃষ্টি হলো, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এই দুইটা প্রান্তকেই আমরা বলতেছি ডাইপোল, দুইটা প্রান্ত বা দুইটা মেরু। তো এরকম অসংখ্য মলিকুল যখন পাশাপাশি আসে তখন একটার পজিটিভ আরেকটার নেগেটিভের দিকে অ্যাট্রাক্ট হয়, একেই বলা হয় ডাইপোল ডাইপোল ফোর্স বা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। আরেকটা হচ্ছে 2 নাম্বার ফোর্স, যেটা ভ্যান্ডার ওয়ালসের 2 নাম্বার ফোর্স, সেটা হচ্ছে লন্ডন অর ডিসপারশন ফোর্স। লন্ডন ফোর্সটাও ডাইপোল ফোর্সের মতোই, কিন্তু এক্ষেত্রে কোনো একটা বড় একটা অ্যাটমের মলিকুল যখন মুভ করতে থাকে, আগেরটা ছিল কম্পাউন্ড, এটা হলো কোনো একটা বড় অ্যাটমের মলিকুল, সে
সেটা যখন কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে তখন তার মধ্যে কোনো একদিকে স্পেসিফিক একটা মোমেন্টে কোনো একদিকে ইলেকট্রনের পরিমাণ বেড়ে যায় আর একদিকে কমে যায়, একইভাবে তখন তার মধ্যে দুইটা পোলের সৃষ্টি হয়। এটাকে আমরা বলতেছি, তো পোলের সৃষ্টি হয়ে একটার পজিটিভ আর একটার নেগেটিভকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে থাকে। এটাকে আমরা লন্ডন ফোর্স বলতেছি। দেন হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড হচ্ছে মূলত এক ধরনের ডাইপোল বন্ড, কিন্তু এখানে পার্থক্য যেটা সেটা হচ্ছে যে এই যে ডাইপোল সৃষ্টি হলো এর মধ্যে একটা অ্যাটম, এই মলিকুলের মধ্যে একটা অবশ্যই হাইড্রোজেন হতে হবে। আর এই যে হাইড্রোজেন এটা পজিটিভলি চার্জড, আরেকটা মলিকুলের মধ্যে যে ইলেকট্রোনেগেটিভ প্রান্ত আছে, তো এই দুইটার মধ্যে একটা বন্ড ফর্ম হবে। তো এই বন্ডিং এ যেহেতু হাইড্রোজেন এক্সিস্ট করতেছে এই কারণে একে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ড। আচ্ছা, বন্ড লেন্থ। হ্যাঁ বলো। বন্ড লেন্থ হচ্ছে যে যখন দুটো অ্যাটম মিলে একটা মলিকুল ফর্ম করে, মলিকুল ফর্ম করলে অ্যাটম দুইটার ক্রিস্টালের মধ্যবর্তী যে দূরত্ব, এই ধরো এই ইয়েলো কালারে অরেঞ্জ পিঙ্ক কালারে এটা একটা অ্যাটম, ইয়েলো কালার এটা আরেকটা অ্যাটম, এই দুইটা অ্যাটমের এই যে সেন্টারের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে টোটাল বন্ড লেন্থ। আর যখন এরা মলিকুল ফর্ম করলে দুইটা অ্যাটমের বন্ডের মধ্যে বন্ড যে বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি করে ওই অ্যাঙ্গেলকে বলা হয় বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল নির্ভর করে সাধারণত চার্জ ডিস্ট্রিবিউশনের উপর, দেন মলিকুলার জিওমেট্রির উপর, মলিকুলার সিমেট্রির উপর, হাইব্রিডাইজেশনের উপর, এই সমস্ত ফ্যাক্টরের উপর বন্ড অ্যাঙ্গেল নির্ভর করে। চার্জ ডিস্ট্রিবিউশন, জিওমেট্রি, সিমেট্রি, হাইব্রিডাইজেশন, এই ফ্যাক্টরগুলির উপর বন্ড অ্যাঙ্গেল নির্ভর করে। এখানে বিভিন্ন প্রকার বন্ড অ্যাঙ্গেলের ইমেজ দেয়া আছে। আচ্ছা, বন্ড এনার্জি। বন্ড এনার্জি হচ্ছে যে যখন একটা মলিকুলকে ভেঙে অ্যাটমে পরিণত করব, একটা মলিকুলকে ভেঙে অ্যাটমে পরিণত করতে হলে যেই পরিমাণ এনার্জি প্রয়োজন হয় তাকে বলা হয় বন্ড এনার্জি। এটা নির্ভর করে যে তার বন্ড টাইপের উপর, সেটা কি সিঙ্গেল বন্ড নাকি ডাবল বন্ড নাকি ট্রিপল বন্ড, এর উপর নির্ভর করে এনার্জি কিরকম হবে সেটা। বন্ড এনার্জি দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন এনার্জি, বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি, আর একটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। যখন বন্ড ফর্ম করে তখন সেটাকে বলা হয় বন্ড অ্যাসোসিয়েশন এনার্জি, আর যখন বন্ড ভেঙে অ্যাটমে পরিণত হয় তাকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। এই হচ্ছে আমাদের কেমিক্যাল বন্ডিং। তাহলে এখানে আমরা যেটা দেখলাম কেমিক্যাল বন্ডিং এ পাঁচটা গুরুত্বপূর্ণ বন্ডিং, আয়নিক, কোভ্যালেন্ট, আর কোঅর্ডিনেশন, কোভ্যালেন্ট বন্ড, এই তিনটা হচ্ছে মেইন। আর আরেকটা হচ্ছে মেটালিক বন্ড, আর হলো ভ্যান্ডার ওয়ালস ফোর্স। এই পাঁচটা ফোর্স। তো এই বন্ডিং এর সাথে এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্পেসিফিক এই অংশটুক, এই যে ইলেকট্রন ক্লাউড তৈরি করলো, এখন শুধু এই অংশটুকু নিয়ে আলোচনা করব। তো এই যে দেখো এখানে দুটো অ্যাটম মিলে, এই একটা অ্যাটম, এই আরেকটা অ্যাটম, এই দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে একটা মলিকুল ফর্ম করলো, হাইড্রোজেন মলিকুল। তো এই মলিকুলটা কিভাবে তৈরি হলো?
মলিকুলার লেভেলে কিভাবে মিক্সিং হলো, আমরা এখানে তো দেখতেছি জাস্ট ডট গুলি একসাথে মিক্সড হয়ে গেছে। তো এই যে মলিকুলগুলি, এই মলিকুলগুলি কিভাবে মলিকুলটা কিভাবে তৈরি হলো এবং তার অরবিটালগুলি কিভাবে মিক্সড হলো, এই সম্পর্কে একটা থিওরি আছে, তাকে বলা হয় মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি বিজ্ঞানী মুলিক্যান এবং হান্ট 1932 সালে প্রথম দেন। তো এই থিওরি অনুযায়ী এখানে যেমন দেখো, এই যে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন মলিকুল ফর্ম হয়েছে, মাঝেরটা হচ্ছে হাইড্রোজেন মলিকুল। দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেন মলিকুল ফর্ম করে, বাম পাশে একটা হাইড্রোজেন অ্যাটম, ডান পাশে আরেকটা হাইড্রোজেন অ্যাটম। এই দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেন মলিকুল ফর্ম করে। এখানে এ ও মানে হলো অ্যাটমিক অরবিটাল অফ হাইড্রোজেন, ডান পাশেও একই। আর মাঝে যে লেখা এম ও অফ হাইড্রোজেন, দ্যাট মিন্স মলিকুলার অরবিটাল অফ হাইড্রোজেন। এখানে কি ঘটনাটা ঘটে এই মলিকুলার অরবিটালে, আমরা এখানে খেয়াল রাখবো যেটা অ্যাটমিক অরবিটালে, অ্যাটমিক অরবিটালে যে কয়টা টোটাল অ্যাটমিক অরবিটাল থাকবে, ঠিক সেই সংখ্যক মলিকুলার অরবিটাল থাকবে। যেমন অ্যাটমিক অরবিটাল হচ্ছে টোটাল দুইটা, 1s, এই পাশে বাম পাশে একটা 1s1, ডান পাশে একটা 1s1, তাহলে টোটাল দুইটা 1s অরবিটাল থাকবে। এই দেখো মলিকুলার অরবিটালেও দুইটা 1s অরবিটাল বিদ্যমান। অ্যাটমিক অরবিটাল গুলিতে টোটাল যে কয়টা ইলেকট্রন থাকবে, মলিকুলার অরবিটালেও টোটাল সে কয়টা ইলেকট্রন থাকবে। এখানে অ্যাটমিক অরবিটালে টোটাল ইলেকট্রন আছে বাম পাশে আর ডান পাশে মিলে দুটো, এই কারণে মাঝখানে মলিকুলার অরবিটালেও দুইটা ইলেকট্রন বিদ্যমান। এখন মলিকুলার অরবিটালের অরবিটাল দুটো পাশাপাশি থাকবে না, একটা থাকবে উপরে, এই যে এখানে দেখো একটা উপরে আর একটা নিচে। উপরে যে অরবিটালটা, সেই অরবিটাল হবে হায়ার এনার্জির, অর্থাৎ এই অরবিটালটা হায়ার এনার্জির। আর নিচের অরবিটালটা হচ্ছে লোয়ার এনার্জির। উপরের অরবিটাল হায়ার এনার্জির, নিচের অরবিটাল লোয়ার এনার্জির। তো লোয়ার এনার্জির অরবিটালে সর্বপ্রথম ইলেকট্রন যাবে হায়ার এনার্জির অরবিটালে, পরে ইলেকট্রন প্রবেশ করবে। এই হচ্ছে মলিকুলার অরবিটাল ড্র করার নিয়ম। আচ্ছা, মলিকুলার অরবিটালে আমরা এখানে কয়েকটা টপিক সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। একটা হচ্ছে বন্ড অর্ডার। বন্ড অর্ডার হলো মলিকুলার অরবিটালে যে বন্ডিং অরবিটাল গুলি আছে, দুটো বন্ডিং অরবিটাল দেখলাম, একটা হচ্ছে বন্ডিং অরবিটাল আর একটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তো এই নিচেরটা হচ্ছে বন্ডিং অরবিটাল আর উপরেরটা অ্যান্টি বন্ডিং অরবিটাল। এই বন্ডিং অরবিটালের ইলেকট্রনের সংখ্যা থেকে অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা বিয়োগ করে বিয়োগফলকে দুই দিয়ে ভাগ করলে তাকে আমরা বলি বন্ড অর্ডার। এই হচ্ছে বন্ড অর্ডারের ইকুয়েশন। আচ্ছা, সাধারণত যদি অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যার সমান হয়, তখন সেই মলিকুলগুলি হয় আনস্টেবল। অ্যান্টি বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ যখন এই দুইটা সমান হয়, দ্যাট মিন্স বন্ড অর্ডার যখন 0 হয়, তখন এই মলিকুলটা আনস্টেবল হয়ে যায়।
যেমন এখানে হাইড্রোজেন মলিকুল দেখো, এর বন্ড অর্ডার আমরা বের করি। অ্যান্টি বন্ডিং এ 0, বন্ডিং এ 2টা, তাহলে এর বন্ড অর্ডার হচ্ছে 1। হিলিয়ামের বন্ড অর্ডার দেখি, 2 - 2, দ্যাট ইজ 0। হিলিয়ামের বন্ড অর্ডার 0। এই কারণে হিলিয়াম মলিকুল আনস্টেবল, ফর্ম হয় না সহজে। বন্ড এনার্জি, ডিসোসিয়েশন এনার্জি এবং বন্ড অর্ডারের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে বন্ড অর্ডার যত বড় হবে বন্ড ডিসোসিয়েশন এনার্জি তত বেশি হবে, অর্থাৎ মলিকুলটা ভাঙতে তত বেশি শক্তির প্রয়োজন হবে। বন্ড অর্ডার বন্ড লেন্থের সাথে ইনভার্সলি প্রপোর্শনালি রিলেটেড। আচ্ছা, বন্ড অর্ডার থেকে আরেকটা জিনিস জানতে পাই আমরা, সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি সম্পর্কে। কিভাবে? যদি অ্যান্টি বন্ডিং অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, অ্যান্টি বন্ডিং অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে, তখন ওই মলিকুলার অরবিটালের প্রপার্টিকে আমরা বলি প্যারাম্যাগনেটিক প্রপার্টি। আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে, অ্যান্টি বন্ডিং অরবিটালে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে তার প্রপার্টিকে আমরা বলি প্যারাম্যাগনেটিক প্রপার্টি। আর প্যারাম্যাগনেটিক প্রপার্টি যারা শো করে তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক সাবস্ট্যান্স, কারণ এরা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা স্ট্রংলি অ্যাট্রাক্ট হয় এবং এদেরকেও ম্যাগনেটে পরিণত করা যায়। আর যদি অ্যান্টিবন্ডিং অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন না থাকলে তাকে বলা হয় ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক প্রপার্টি, যে সমস্ত অ্যাটম কিংবা মলিকুল ডায়াম্যাগনেটিক প্রপার্টি শো করে তারা ম্যাগনেটে পরিণত হয় না। এখন আমরা দু একটা অ্যাটমে মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম দেখব। যেমন ধরো এখানে এখানে নাইট্রোজেন মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম দেয়া আছে। নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা জানি নাইট্রোজেনের কয়টা অ্যাটম। একটা নাইট্রোজেন অ্যাটমের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রনের ইলেকট্রনিক বিন্যাস দেখি একটু। 1s এ থাকবে 2টা, 2s এ থাকবে 2টা, আর 2p তে থাকবে 3টা। এই 3টা ইলেকট্রন। 1s এ 2টা ইলেকট্রন, তো বোথ সাইডে 1s এ 2টা ইলেকট্রন আছে, এই কারণে আর 1s এরটা লেখা হয় নাই, আমরা 2s আর 2p টা কনসিডার করতেছি। এখন নাইট্রোজেন মলিকুলে কি কি অরবিটাল? আমরা 2s আর 2p কে কনসিডার করলাম। তো যেহেতু 2টা নাইট্রোজেন অ্যাটম মিলে একটা নাইট্রোজেন মলিকুল ফর্ম করতেছে, এই কারণে 2s থাকবে 2টা, একটা বাম পাশে আর একটা ডান পাশে। 2p ও থাকবে 2টা, একটা ডানে আর একটা বামে। তাহলে মলিকুলার অরবিটালে কয়টা অরবিটাল থাকবে? 2টা 2টা 4টা 2s থাকবে। একটা একটা 2টা 2s অরবিটাল থাকবে। একটা অরবিটাল 2s অরবিটাল নিচে আর একটা 2s অরবিটাল উপরে। ইলেকট্রন থাকবে 4টা, যেহেতু 4টা, এখন নিচেও 2টা যাবে, উপরেও 2টা যাবে। আর
তাহলে নিচের এই যে দেখো এস অরবিটাল সাধারণত সিগমা বন্ড ফর্ম করে, এটাকে আমরা বলতেছি সিগমা টু এস। আর এই যে উপরেরটা অ্যান্টি বন্ডিং অরবিটালের, এটাকে বলতেছি সিগমা স্টার টু এস। একটা হচ্ছে সিগমা টু এস আর একটা হচ্ছে সিগমা স্টার টু এস। এই বন্ডিং অরবিটালে দুইটা আর অ্যান্টি বন্ডিং এ দুইটা। ওকে, দেন আমরা টুপি তে দেখি। টুপিতে আছে টোটাল অরবিটাল কয়টা? তিনটা তিনটা ছয়টা। তাহলে অ্যাটমিক অরবিটালে টোটাল তিনটা তিনটা, তাহলে মলিকুলার অরবিটালেও তিনটা তিনটা ছয়টা অরবিটাল হবে টোটাল। ছয়টার মধ্যে দেখো তিনটা লোয়ার এনার্জির নিচে, আর বাকি তিনটা অরবিটাল হায়ার এনার্জির। এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং এ অরবিটাল উপরে। ইলেকট্রন মোট কয়টা? তিনটা তিনটা ছয়টা ইলেকট্রন। দুই পাশের অ্যাটমিক অরবিটালে তিনটা করে ইলেকট্রন আছে, তিনটা তিনটা ছয়টা ইলেকট্রন। ছয়টা ইলেকট্রন হওয়ার ফলে আমাদের নিচে যে বন্ডিং অরবিটাল আছে ওই বন্ডিং অরবিটালে ছয়টা ইলেকট্রন অকুপাইড হয়ে যাবে। বন্ডিং অরবিটালে ছয়টা ইলেকট্রন জায়গা নিয়ে নিচ্ছে, এর ফলে অ্যান্টি বন্ডিং অরবিটালে যাওয়ার মতো আর কোনো ইলেকট্রন বাকি রইল না। অ্যান্টি বন্ডিং অরবিটালে যাওয়ার মতো কোনো ইলেকট্রন আর নেই। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি এই মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম অফ নাইট্রোজেন মলিকুল। এই যে নাইট্রোজেন মলিকুলের মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা দেখলাম, এখান থেকে কি কি ইনফরমেশন পাচ্ছি? এক নাম্বার হচ্ছে আমরা তার বন্ড অর্ডার বের করতেছি। বন্ড অর্ডার বের করার সময় নিচে যে টু এসটা আছে, এই টু এসটাকে আমরা তার বন্ড অর্ডার বের না করলেও চলবে, কারণ এখানে জিরো। আমরা শুধুমাত্র টুপিরটা বের করি। আচ্ছা, টুপির ক্ষেত্রে এখানে আরেকটা জিনিস বলা হয় নাই, দেখো পির তিনটা অরবিটাল আছে, এই তিনটার মধ্যে শুধুমাত্র জেড অরবিটাল যেটা সেটা সিগমা বন্ড ফর্ম করে, যেটা। আর বাকি যে দুইটা আছে পাই অরবিটাল, এই পাইগুলি, বাকি দুইটা অরবিটাল পিএক্স এবং পিওয়াই, এরা পাই অরবিটাল ফর্ম করে। তো সিগমা বন্ডের এনার্জি যেহেতু খুব বেশি, তারা ওভারল্যাপিং করে 1/1, একটা রূপে আরেকটা গিয়ে তারা ওভারল্যাপিং করার কারণে তাদের এনার্জি অনেক বেশি। এই কারণে তারা স্টেবল। এই কারণে বন্ডিং এর অরবিটালটা লোয়ার এনার্জির হয় আর অ্যান্টি বন্ডিং এরটা হায়ার এনার্জির হয়ে থাকে, অনেক উপরে থাকে। আর পাই বন্ড যেটা, তাদের এনার্জি কম হওয়ার কারণে, মডারেট হওয়ার কারণে বন্ডিং এও সিগমার একটু উপরে, অ্যান্টি বন্ডিং এও সিগমার নিচে অবস্থান করে তারা। আচ্ছা, তাহলে আমরা এরবার এর বন্ড অর্ডার দেখি। পাই পি অরবিটালের বন্ড অর্ডারে হলো বন্ডিং অরবিটালের ইলেকট্রন সংখ্যা। বন্ডিং অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? ছয়টা। অ্যান্টি বন্ডিং এর ইলেকট্রন আছে জিরো, ডিভাইডেড বাই টু। তাহলে এর বন্ড অর্ডার কত হলো? 3। বন্ড অর্ডার পেলাম। ম্যাগনেটিক প্রপার্টি দেখি। অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নেই, এখানে 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 কোনো বিজোড় ইলেকট্রন নেই। যেহেতু অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো বিজোড় ইলেকট্রন নেই, এই কারণে এর ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক প্রপার্টি সে শো করবে, অর্থাৎ তাকে ম্যাগনেটে পরিণত করা যাবে না। এখন এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখব। ইলেকট্রনিক কনফিগারেশন এর ক্ষেত্রে মলিকুলার অরবিটালের ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে আমরা জাস্ট এই সিরিয়ালি লিখে যাব। প্রথমে আমরা এই যে এইভাবে এইভাবে
লিখবো প্রথমে নাইট্রোজেন মলিকুল লিখে ব্র্যাকেটের মধ্যে 10 দিব। এরপর কে কে বোঝাচ্ছে কে শেল। তারপর দেখো সিগমা 2s2, এই যে এই বন্ড হলো সিগমা 2s, এখানে দুইটা ইলেকট্রন আছে, এটাই হলো সিগমা 2s2। তারপরে কোন অরবিটাল আছে, তারপর আছে এখানে যদি লিখি নাইট্রোজেন ব্র্যাকেটে 10, প্রথমে কে শেল, আমরা আর কে শেল দেখাই নাই, এখানে জাস্ট কে কে লিখে কে শেল কে বুঝাইছে। দেন সিগমা 2s, সিগমা 2s এর ভেতর দেখো দুইটা ইলেকট্রন আছে, এই কারণে আমরা লিখলাম সিগমা 2s 2 ইলেকট্রন। তারপর হচ্ছে সিগমা স্টার 2s, সিগমা স্টার 2s, এখানে কয়টা ইলেকট্রন, এখানেও দুইটা ইলেকট্রন। তারপর এখানে আছে কয়টা, সিগমা 2pz, সিগমা 2pz, সিগমা 2pz এও আছে দুইটা ইলেকট্রন, সিগমা 2pz এও দুইটা ইলেকট্রন। তারপরে কোথায় ইলেকট্রন, এই দেখো পাই 2py এ দুইটা আর পাই 2px এও দুইটা, পাই 2py এ দুইটা এবং পাই 2px এও দুইটা। এই হচ্ছে, আর এরপরে দেখো পাই স্টার 2py, পাই স্টার 2px, পাই সিগমা স্টার 2pz, এগুলিতে কোনো ইলেকট্রন নেই। যেহেতু এগুলিতে কোনো ইলেকট্রন নেই এই কারণে আর এগুলি লিখতে হবে না। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য আমাদেরকে এটুক লিখলেই হয়ে যাবে। তাহলে দেখো এই যে এই তিনটা ইনফরমেশন মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম থেকে আমরা যে ইনফরমেশন গুলি পাই সেটা হচ্ছে এই তিনটা ইনফরমেশন পাই। তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসলে আসবে যে মলিকুলার যে ধরো কোনো একটা নাম মেনশন করলো, নাইট্রোজেন কিংবা অক্সিজেন কিংবা কার্বন মনোক্সাইড, এই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা ড্র করো এবং এখান থেকে কি কি ইনফরমেশন পাই সেটা লিখো। তাহলে নাইট্রোজেন বললে তোমরা এই ডায়াগ্রামটা ড্র করবে আর এই তিনটা ইনফরমেশন লিখবে, বন্ড অর্ডার, ম্যাগনেটিক প্রপার্টি, ইলেকট্রনিক কনফিগারেশন। আমরা যদি অক্সিজেনেরটা দেখি, এখান থেকে অক্সিজেনের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, এখান থেকে কি কি দেখো, অক্সিজেনের অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশনে অক্সিজেনের হচ্ছে টোটাল 8টা ইলেকট্রন, নাইট্রোজেনের ছিল 7টা, নাইট্রোজেনের থেকে একটা বেশি অক্সিজেনের। তাহলে 2s তো দুইটাই থাকবে, 2p তে গিয়ে নাইট্রোজেনের 3টা ছিল, অক্সিজেনের 4টা হয়ে যাবে। তাহলে বাম পাশেও 4টা, সরি বাম পাশে একটা অক্সিজেন অ্যাটম, ডান পাশে একটা অক্সিজেন অ্যাটম। এবার 2s যেটা অক্সিজেন মলিকুলের 2sটা নাইট্রোজেনের 2s এর মতোই হবে। এবার 2p-তে আসি, 2p-তে তিনটা তিনটা 6টা অরবিটাল, মলিকুলার অরবিটালে 6টা অরবিটাল থাকবে, 3টা লোয়ার এনার্জির নিচে আর 3টা হায়ার এনার্জির উপরে থাকবে। হায়ার গুলি অ্যান্টি বন্ডিং, নিচের গুলা বন্ডিং। এখন এখানে আমরা দেখি নিচে যে তিনটা আছে, অক্সিজেনের 2p-তে মোট কয়টা ইলেকট্রন, 4টা 4টা 8টা, 8টার মধ্যে 6টা ইলেকট্রন চলে আসলো তার বন্ডিং অরবিটালে নিচে। লোয়ার এনার্জির বন্ডিং অরবিটালে 6টা চলে আসলো, বাকি রইলো কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, এই দুইটা উপরে অ্যান্টি বন্ডিং অরবিটালে চলে গেল বিজোড় ইলেকট্রন হিসেবে, অ্যান্টি বন্ডিং অরবিটালে বিজোড় ইলেকট্রন হিসেবে চলে গেল এখানে। আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা দেখি এর বন্ড অর্ডার যদি বের করতে চাই কত হবে 6 - 2 ডিভাইডেড বাই 2, তাহলে এর বন্ড অর্ডার হচ্ছে 2। ম্যাগনেটিক প্রপার্টি কি রকম হবে, যেহেতু অ্যান্টি বন্ডিং অরবিটালে বিজোড় ইলেকট্রন বিদ্যমান, এই কারণে এর ম্যাগনেটিক প্রপার্টিটা হবে প্যারাম্যাগনেটিক প্রপার্টি। আর অক্সিজেন মলিকুলটা হবে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, যেহেতু সে প্যারাম্যাগনেটিক প্রপার্টিটা কন্টেইন করতেছে। আর ইলেকট্রনিক কনফিগারেশন, এর নাইট্রোজেনের মতোই হবে, শুধুমাত্র পাই স্টার দুইটা, এই যে 2p y পাই স্টার আর পাই স্টার 2px, এই দুইটা অরবিটালে একটা একটা করে ইলেকট্রন আছে, সেটা আমরা মেনশন করব। এই দেখো এ পর্যন্ত নাইট্রোজেনের মতোই, দেন পাই স্টারে 2p y পাই স্টারে একটা ইলেকট্রন আর পাই স্টার 2px এ একটা ইলেকট্রন। এই হচ্ছে তার ইলেকট্রনিক কনফিগারেশন। নাইট্রিক অক্সাইডেরটা দেখি, এই যে নাইট্রোজেন অক্সিজেন, আমরা নাইট্রোজেন আর অক্সিজেন এই দুইটার দেখলাম আলাদা আলাদা ভাবে। এবার নাইট্রোজেন আর অক্সিজেনেরটা দেখি। নাইট্রোজেনের 2s এ দুইটা, 2p তে তিনটা ছিল। অক্সিজেনের 2s এ দুইটা, 2p তে চারটা ইলেকট্রন। তাহলে 2s যেটা, সেটা অ্যাজ ইউজুয়াল হবে নাইট্রোজেনের মতোই, সেটা নিয়ে আর আলোচনা করলাম না। এবার 2p-তে যাই। 2p-তে মোট তিনটা তিনটা 6টা অরবিটাল, তিনটা নিচে তিনটা উপরে। ইলেকট্রন মোট কয়টা, এই পাশে তিনটা আর এখানে চারটা, মোট হলো ইলেকট্রন 7টা। নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে টোটাল 7টা ইলেকট্রন 2p-তে। এই 7টার 6টাই চলে আসবে নিচে বন্ডিং অরবিটালে, আর একটা মাত্র ইলেকট্রন যাবে অ্যান্টি বন্ডিং এ পাই স্টারে। তাহলে এর বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডার হবে এর 6 - 1 ডিভাইডেড বাই 2, তাহলে 5/2, তার মানে 2.5। এর বন্ড অর্ডার হবে 2.5, বন্ড অর্ডার 2.5। আর এখানে একটা ইলেকট্রন, তার মানে নাইট্রিক অক্সাইডের অ্যান্টি বন্ডিং অরবিটালে যেহেতু একটা ইলেকট্রন বিজোড় ইলেকট্রন বিদ্যমান, এই কারণে নাইট্রিক অক্সাইড ম্যাগনেটিক প্রপার্টি শো করবে, সে ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক প্রপার্টি শো করবে, এবং ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, যে ম্যাগনেটিক প্রপার্টি শো করতেছে নাইট্রিক অক্সাইড। আর ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে পাই স্টার 2p1 এটা আমরা লিখব, নাইট্রোজেনের মতোই অতিরিক্ত লিখব পাই স্টার 2p1। এই আমরা আরেকটা দেখি, কার্বন মনোক্সাইড। কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, অর্থাৎ তার 1s এ দুইটা, 2s এ দুইটা, 2p-তে দুইটা। আর ডান দিকে অক্সিজেনেরটা তো আমরা কেবলই আলোচনা করলাম, তার 2p-তে চারটা। তাহলে দেখো এই যে কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইডের 2p অরবিটালে টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। কার্বন মনোক্সাইডের 2p অরবিটালে টোটাল ইলেকট্রন 6টা, কিন্তু তার মলিকুলার অরবিটালে, লোয়ার এনার্জির অরবিটাল সংখ্যা হচ্ছে তিনটা। তাহলে এই তিনটা অরবিটালে 6টা ইলেকট্রন চলে আসবে। এর ফলে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে তার অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন যাবে না। যেহেতু তার অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন প্রবেশ করবে না, এই কারণে কার্বন মনোক্সাইডের মলিকুলার অরবিটাল আর নাইট্রোজেনের মলিকুলার অরবিটাল একই রকম হবে। কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন উভয়ের মলিকুলার অরবিটাল একই রকম হবে। এর বন্ড অর্ডার হবে 3। এটা ডায়াম্যাগনেটিক প্রপার্টির হবে, যেহেতু অ্যান্টি বন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন নেই,
অ্যান্টিবন্ডিং অরবিটালে কোনো ইলেকট্রন না থাকার ফলে সে ডায়াম্যাগনেটিক প্রপার্টির হবে, অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি শো করবে না। ইলেকট্রনিক কনফিগারেশন একেবারে নাইট্রোজেনের মতো হবে, এই যে 2px পর্যন্ত একদম নাইট্রোজেনের মতো। নাইট্রোজেনের এখানেও ছিল 10, আর কার্বন মনোক্সাইডেরও এই যে নাইট্রোজেন মলিকুল, নাইট্রোজেন মলিকুলের যেহেতু 10টা ছিল, এই কারণে ইলেকট্রনিক কনফিগারেশন এক্সাক্ট এর মতো হবে। এই হচ্ছে আমাদের মলিকুলার অরবিটাল থিওরি। এখন এ পর্যন্ত যা আলোচনা হলো, তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? এ পর্যন্ত যা আলোচনা হলো না স্যার। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে কি না? তাই স্যার, মেবি। আচ্ছা, তোমাদের যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমি শেষ করে দিব আলোচনা। আচ্ছা, আগামী আগামী মঙ্গলবার রাত মেবি শবে বরাত, হ্যাঁ, ওটা যদি হয় ওই ক্ষেত্রে আমরা আমাদের ক্লাসটা রিশিডিউল করে নিব, মঙ্গলবারের পরিবর্তে অন্য একদিন নিব। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। Stop recording. স্যার আগামী মঙ্গলবার কি বলছেন স্যার, বুঝতে পারি নাই। আগামী মঙ্গলবার শবে বরাত হতে পারে, মেবি মঙ্গলবার রাত। বুধবার তো বন্ধ সম্ভবত, আমি এখনো শিওর না। যদি হয় ওই ক্ষেত্রে আমরা মঙ্গলবার রাতের ক্লাসটা রিশিডিউল করে নিব। ওকে স্যার। তো যেটাই হোক তোমাদের গ্রুপে জানাই দিব, ক্লাস হলেও না হলেও। স্যার প্রেজেন্টটা নিয়ে নিন। প্রেজেন্ট অটোমেটিক নেওয়া হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, আজকে পর্যন্তই থাক তাহলে। আমি পিডিএফ দুইটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আজকে আমরা 2টা চ্যাপ্টার আলোচনা করেছি।